সৈয়দ আহমদ বেলভি ভারতীয় বাঙালি মুসলমানদের চোখে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ভারতের একজন মুসলিম সংস্কারক এবং তরিকা মুহাম্মাদিয়া নামে একটি তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন। ঊনবিংশ শতকের গোড়ার দিকে বাংলাসহ সমগ্র ভারতবর্ষব্যাপী এক সুসংগঠিত স্বাধীনতা আন্দোলন ভারতীয় মুসলমানদের দ্বারা পরিচালিত হয়েছিল। এ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সৈয়দ আহমদ শহীদ। তার আন্দোলনের উদ্দেশ্য ছিল বাংলা ভারতে একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি মুসলমানদের কাছে আমিরুল মুমিনিন হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মর্দান পর্যন্ত এ বিশাল অঞ্চলে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী শাসন ব্যবস্থা চালু করেন। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি সৈয়দ আহমদ বেলভি এর জীবনের নানা অজানা তথ্য। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সৈয়দ আহমদ বেলভি 1786 খ্রিস্টাব্দের 29 নভেম্বর ভারতের অযোধ্যা জেলায় জন্মগ্রহণ করেন। তার বংশতালিকা চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হয়েছে। বংশীয় রীতি অনুযায়ী তাকে 4 বছর বয়সেই মক্তবে পাঠানো হয়, কিন্তু বাল্যকাল হতেই তার মধ্যে শিক্ষার চাইতে খেলাধুলার প্রতি আগ্রহ অত্যধিক মাত্রায় পরিলক্ষিত হয়। কপাটি তথা সৈনিকদের বীরত্বমূলক খেলা ছিল তার খুবই প্রিয়। তার খেলাধুলার মধ্যে ব্যায়াম ও শরীরচর্চার বিষয়টি মুখ্য ছিল। সৈয়দ সাহেবের ভাগিনা সৈয়দ আব্দুর রহমান বলেন, সূর্যোদয়ের পর 1 ঘন্টা পর্যন্ত সৈয়দ সাহেব ব্যায়াম কুস্তিতে কাটাতেন। ফলে তিনি অত্যধিক শারীরিক সক্ষমতা অর্জন করেছিলেন। সৈয়দ সাহেবের জীবনের প্রারম্ভ থেকেই যুদ্ধের প্রতি আগ্রহ পরিলক্ষিত হয়। দিনের স্বার্থে যুদ্ধ করার প্রবল মানসিকতা তখন থেকেই তার মাঝে বিরাজ করছিল। একদা হিন্দু ও মুসলমানদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তখন সৈয়দ সাহেব নিতান্তই বালক ছিলেন। তিনি তাতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে তার ধাত্রী মাতা তাকে কোনো মতেই যেতে দিলেন না। আর তার মা তখন সালাতরত অবস্থায় ছিল। সৈয়দ সাহেব মাতার সালাম ফেরানোর অপেক্ষায় ছিলেন। মা সালাম ফিরিয়ে তার ধাত্রী মাতাকে বললেন, শোনো বিবি, আহমদকে তুমি অবশ্যই স্নেহ করো, কিন্তু তা কখনো আমার স্নেহের সমান হতে পারে না। এটা বাধা দেওয়ার সময় নয়। যাও বৎস, আল্লাহর নাম স্মরণ করে এগিয়ে যাও, কিন্তু সাবধান, পৃষ্ঠ প্রদর্শন করো না, অন্যথায় তোমার চেহারা দেখব না। যদি শত্রুরা যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা ধরে তাহলে তাদের রাস্তা ছেড়ে দিও। সৈয়দ সাহেব যখন সংঘর্ষ স্থলে গিয়ে পৌঁছলেন তখন শত্রুরা বলতে লাগলো, আমাদের রাস্তা ছেড়ে দিন, আমরা চলে যাব, আপনাদের সাথে কোনো বিবাদ নেই। তখনই তিনি সাথীদের বললেন, এদের যেতে দাও, কোনো প্রকার বাধা দিও না। সৈয়দ আহমদ যৌবনে পদার্পণ করতেই তার পিতা ইন্তেকাল করেন। সংসারের দাবি ছিল যেন তিনি জীবিকা অর্জনের চেষ্টা করেন। সঙ্গত কারণে কয়েকজন বন্ধুর সাথে তিনি রায়বেরেলি হতে লখনৌ যাত্রা করেন। সেখানে পৌঁছে অন্য বন্ধুরা চাকুরি খুঁজলেও তিনি তা থেকে বিরত থাকেন। আসলে জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য উদ্গ্রীব বাসনা তার চোখের তারায় ঘুরে বেড়াচ্ছিল। সেজন্য তিনি রায়বেরেলি থেকে দিল্লি অভিমুখে যাত্রা করতে মনস্থ করেন। কেননা তৎকালীন উপমহাদেশের খ্যাতিমান মুহাদ্দিস হিসেবে খ্যাত শাহ আব্দুল আজিজ দিল্লিতে বসবাস করতেন। অনেক ঘাত প্রতিঘাত ও বন্ধুর পথ উপেক্ষা করে তিনি সেখানে পৌঁছেন। তাকুয়া ও আধ্যাত্মিক উন্নতি সাধনে কিছু সময় তিনি দিল্লিতে অবস্থান করে নিজ জন্মভূমি রায়বেরেলিতে প্রত্যাবর্তন করেন এবং একাধারে কয়েক বছর বাড়িতে অবস্থান করেন। এ সময় তিনি স্বীয় বংশীয় সৈয়দ মোহাম্মদ রওশন সাহেবের বিদুষী কন্যা বিবি জোহরার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। বিবাহের পর তিনি দ্বিতীয়বার দিল্লি ভ্রমণ করেন এবং নওয়াব আমির খান, পরবর্তীতে যিনি বিশ্বাসঘাতক হিসেবে প্রতিভাত হন, তার সহচর্য লাভ করেন। সেখানে তিনি তার সৈন্যদলে যোগদান করেন। উল্লেখ্য যে নওয়াব আমির খানের লক্ষ্য ছিল ভারতীয় উপমহাদেশ হতে ইংরেজদের বিতাড়ন করা। আর এই লক্ষ্যকে স্বাগত জানিয়ে সৈয়দ আহমদ তার সৈন্যদলে যোগদান করেন। কিন্তু যখন নওয়াব আমির সাহেব লক্ষ্যচ্যুত হয়ে ইংরেজদের সাথে আপোষকামিতার মতো কাপুরুষোচিত সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন সৈয়দ আহমদ তার সেনাবাহিনীর সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সন্ধির বিরোধিতা করে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন। সৈয়দ আহমদ সাহেব তৎকালীন সময়ে ভারতের অভ্যন্তরে তার যুদ্ধ পরিচালনা কেন্দ্র স্থাপন করেননি। এটা তার রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতারই পরিচায়ক। বরং তিনি তার জিহাদের লক্ষ্য উদ্দেশ্য প্রচার সহ বিভিন্ন স্থানে সফর করেন এবং যুদ্ধকেন্দ্র হিসেবে আফগানিস্তানকে মনোনীত করে অবশেষে তথায় পৌঁছে যান। কান্দাহার, কাবুল অতিক্রম করে খেজগিতে উপস্থিত হন তিনি এবং সেখান থেকেই 18 সেপ্টেম্বর 1826 সালে নওশহরে অবস্থান গ্রহণ করেন।
সেখানে তিনি অত্যাচারী শিখ রাজা বুখ্খু সিং এর বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন এবং প্রথম কর বা জিজিয়া প্রদানের প্রস্তাব দেন। এরপরই একজন সংবাদবাহক এসে খবর দেয় যে বুখ্খু সিং সৈন্য নিয়ে আকুড়ায় প্রবেশ করেছে। এ কথা শুনে সকলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন। মুসলিম বাহিনীর নৈশকালীন অতর্কিত হামলায় ৭০০ শিখ সেনা নিহত হয় এবং মুসলমানদের পক্ষে ৩৬ জন ভারতীয় ও ৪৫ জন কান্দাহারি মুজাহিদ নিহত হন এবং আরও ৩০ থেকে ৪০ জন আহত হয়। এই যুদ্ধ জয়ের মধ্য দিয়েই মুসলমানদের সাহস, আগ্রহ, উদ্দীপনা শতগুণে বেড়ে যায়, যারই ফলশ্রুতিতে বালাকোট যুদ্ধের সূচনা হয়, যে যুদ্ধে এই মহানায়ক শাহাদাত বরণ করেন। ১৮৩১ সালের ৬ মে পবিত্র জুমার দিন সৈয়দ আহমদ বেরলভীর মুজাহিদ বাহিনী মানসেহরা জেলার পর্বতময় উপত্যকা বালাকোট ময়দানে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। উল্লেখ্য যে মুজাহিদ বাহিনীতে সর্বমোট যোদ্ধা ছিল ৭০০ জন এবং শিখ সৈন্যদের সংখ্যা ছিল ১০,০০০। শিখ সৈন্যগণ মেটিকোট টিলা হতে বালাকোট ময়দানে অবতরণ করতে আরম্ভ করল, আর সৈয়দ আহমদ বেরলভী এবং অধিকাংশ মুজাহিদি মসজিদে বালা ও তার আশেপাশে অবস্থান করছিলেন। উল্লেখ্য যে ৭০০ জনের মুজাহিদ বাহিনীকে সাতবানে ঝর্ণা বরাবর বহুদূর পর্যন্ত শিবির স্থাপন করানো হয়েছিল। সৈয়দ আহমদ বেরলভী হঠাৎ শিখদের আক্রমণ করার জন্য মসজিদে বালা হতে বের হয়ে মসজিদে জেরিনে পৌঁছলেন। অতঃপর তিনি মুজাহিদ বাহিনী নিয়ে মেটিকোটের পাদদেশের দিকে অগ্রসর হলেন। মেটিকোটের পাদদেশে অবতরণরত শিখ সেনাদের অধিকাংশ নিহত হল, কিন্তু ইতিমধ্যে মেটিকোটে টিলার প্রতিটি ইঞ্চি পর্যন্ত সৈন্য দ্বারা পূর্ণ হয়েছিল। তারা প্রত্যেক স্থান নিয়ে নেমে এসে মুজাহিদদের উপর প্রচণ্ড হামলা শুরু করে। সৈয়দ আহমদ বেরলভী মুজাহিদ বাহিনীর অগ্রভাগে ছিলেন, তার সাথে ছিলেন একান্ত সহযোগী শাহ ইসমাইল। হঠাৎ করে সৈয়দ আহমদ বেরলভী মেটিকোটের ঝর্ণার মধ্যে শাহাদত বরণ করেন এবং শাহ ইসমাইলও শাহাদত বরণ করলেন। মুজাহিদগণের একটি বড় দল সৈয়দ আহমদ বেরলভীর শাহাদত বরণের বিষয়টি উপলব্ধি না করতে পারায় তারা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগল, যার ফলশ্রুতিতে তারাও শত্রুদের হাতে শহীদ হয়ে যান। এছাড়া মুজাহিদদের ক্ষুদ্র ক্ষুদ্র দল বিভিন্ন স্থানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন। এই যুদ্ধ স্থায়ী হয়েছিল কমপক্ষে ২ ঘন্টা। মুজাহিদ বাহিনীর আমির ও প্রধান সেনাপতি সৈয়দ আহমদ বেরলভীর শহীদ হওয়া সম্পর্কে অন্য একটি কথা ছড়িয়ে আছে, তা হল তিনি মুজাহিদগণের অগ্রভাগে ছিলেন এবং শিখদের একদল সৈন্যর মধ্যে ঢুকে পড়েন। শিখরা তাকে ঘেরাও করে ফেলে, যা তার অনুসারীরা লক্ষ্য করেননি। এভাবে তিনি শহীদ হন এবং তার লাশও মুজাহিদগণ শনাক্ত করতে পারেননি। আর এ কারণেই অনেককাল পরেও অবশিষ্ট মুজাহিদগণ সৈয়দ আহমদ বেরলভীর শাহাদতের বিষয়টি সত্য বলে বিশ্বাস করতে পারেননি। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।